যাই হোক, সর্বপ্রথম সামনে দেওয়ার সবাই আলাদা কাউকে অ্যাড্রেস করলাম না, আমার কলিগের আছে, আমার স্টুডেন্ট আছে, সবাইকে দিয়ে খুব ভালোই লাগছে। অনুষ্ঠানটা একটু ব্যতিক্রম ধর্মী, ব্যতিক্রম ধরুন মানে বাপ চেয়ারম্যান আর বেটা হলো মূল আকর্ষণ, তাই না? বাপ হলো মর্যাদা তারা আমাদের ছেলে হলো আজকের মূল আকর্ষণ এই অনুষ্ঠানে। সবাই ব্যতিক্রম ধর্মী তো বটেই আর কি। আরেকটি ব্যতিক্রম মনে হলো চেয়ারম্যান সব খালি কেন হয়, এটার মধ্যে ব্যতিক্রম লাগে আর কি। চেয়ারম্যান সব তো বসতে পারতো বোধ হয় নাকি, না বাপ লজ্জা পায় বসে না নাকি? যাই হোক, খারাপ সেন্সে বলছি না, একটু ব্যতিক্রম লাগলে এই জন্য। তো যাই হোক, আনন্দিত যে ডক্টর মার্ক যে বইটা লিখছে, নামটা হচ্ছে সুন্দর। আমি আসলে বইটা এখন দেখলাম, আমাদের ইনভাইট করে ওই ডায়াগনোসিস ডিটেকটিভ নামটার আমি কোনো কুল কেনার পাচ্ছি না, এটার মানেটা কি? ডিটেকটিভ একটা জিনিস আমি এভরি ডক্টরস মাস্ট বি ডিটেকটিভ, মানে হি মাস্ট বি গুড ক্লিনিশিয়ান। ডিটেকটিভ হলে কিন্তু ভালো ডাক্তার বাঁধে না, ভালো ক্লিনিশিয়ান বাঁধে না। আমার ধারণা কোন ধরনের ডিটেকটিভ আমি দেখি আগে বইটা। বইটা দেখে আমার একটা আইডিয়া হলো আসলে খুবই ভালো একটা ক্লিনিক্যাল ওরিয়েন্টেড বই। কারণ মেডিকেল ক্লিনিক্যাল সাইডগুলো বা ক্লিনিক্যাল মেথড এগুলো কিন্তু আস্তে আস্তে আমার মধ্যে থেকে চলে যাচ্ছে, লোক পাচ্ছে। কারণ কেউ ক্লিনিশিয়ান হতে চায় বলে মনে হয় না আমার ক্লিনিশিয়ান কেউ মানে ক্লিনিক্যাল মেথডই করা লাগে না আজকাল। আমি তো সেদিন গেছিল একটা বক্তৃতা বসে স্টেথোস্কোপ দরকার নেই, স্টেথোস্কোপ দিয়ে কি শুনলাম, হার্ট সাউন্ড শোনাই দরকার নেই, হার্ট সাউন্ড মারমারে কেউ করলেই তো হয়ে যায়, আর কি দরকার? ডায়াগনোসিস বা লাঙের মধ্যে কি শুনবে না, ব্রেথ সাউন্ড, রংকায়, গ্র্যাভিটেশন দরকার আছে, এটা চেস্ট এক্সরে করে আর যদি বেশি কিছু করতে নেই, চেস্টটি করলেই তো হয়, দরকারই তো নাই। পেটের মধ্যে চাপতে লিভার কোনো দরকার আছে, স্প্লিন দরকার আছে, রুগীরও কষ্ট, আর যে ডাক্তার দেখে কষ্ট করে তারই বেশি কষ্ট। শ্বাস নেন, শ্বাসের কাতন, কিডনি প্যালেটটা খুব ঝামেলা, একটা কামটা করলেই তো হয়ে যায়। আর যদি কিছু করছেন তো আলট্রাসাউন্ড বা সিটি স্ক্যান করলেই তো হয়ে যায়। আমার সামনে দিন মাহমুদ আছে, হ্যামারগুলোতে ইউজ করে বলে আমার মনে হয় না। হ্যামার বলে, বিন বলে, যে কটন টটন যেগুলো আমরা ট্রেনিং করলে ভুলেই যাচ্ছে। আমার টেবিলে একটা আছে অবশ্য, মানুষদের পরিষ্কার করতে ধোলা করে দেখ, আমিও করি না। ক্লিনিশিয়ানটা কিন্তু আজকাল সবাই ডিপেন্ডেন্ট অন ইনভেস্টিগেশন। এই কিন্তু প্রবলেম, আমি সবাই বদনামের জন্য বলছি না, দ্যাট ইজ দ্য রিয়েলিটি। কেউ কথাও শুনতে চায় না, রোগীকে হাতও দিতে চায় না, আসলেই পরীক্ষা থেকে একবার দেখো আমাদের কি পাইল না বলে সেটা পড়ার কথা। এই একটা প্রবলেম। সেই সেন্সে আমি মনে করি ডক্টর মার্ক যে বইটা লিখছে একটা গুড ক্লিনিক্যাল বুক, খুব শর্ট রিভিউ, কুইকলি দেখে পয়েন্টগুলো যদি মনে রাখে তাহলে এটা গুড ডায়াগনস্টিক ক্লু কিন্তু এই বইয়ের মধ্যে পাওয়া যাবে আর কি। বিশেষ করে যারা পরীক্ষা দেবে, যে কোনো পরীক্ষা, MBBS বা পোস্ট গ্রাজুয়েট, বিভিন্ন মেডিকেল রিলেটেড অনেকগুলো আছে, তারা যদি কুইকলি বইটা দেখে যায়, অন্তত ভাইবার টেবিল হোক বা শর্ট কেস, লং কেস, কুইকলি কিন্তু একটা ডায়াগনোসিস করতে পারে বলে আমার মনে হয় আর কি। সেই সেন্সে বইটা খুবই ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো যেহেতু এটা ফার্স্ট এডিশন, এটার মধ্যে ফার্স্ট এডিশন বইতে একটু এরকম হয়, কম বেশি ভালো মন্দ থাকে, অনেক কিছু যোগ করতে হয়, বিট করতে হয়। ফিউচার এডিশনে নিশ্চয়ই বইটা আরও সুন্দর হবে, খুব সুন্দর আকর্ষণীয়। বই গেট আপটা দেখলাম, ছবি টবি আঁকানো টাকানো খুব সুন্দর, আমাদের ভালো গেছে আর কি। সবচেয়ে ভালো কথা আমি যেটা বলতে চাচ্ছি, মার্ক যে উদ্যোগটা নিচ্ছে আমি তাকে একটি অভিনন্দন জানাচ্ছি, তাকে স্বাগত জানাচ্ছি। কারণ বই লেখা সরকার তো হয় না। আমি যখন স্টুডেন্ট বা বিষয়ে কথা বলছি বা পাশ করতেছি বা পাশ করার সময়, পাশ করার পরেই বোধ হয় আমাদের যারা টিচার ছিলেন বেশ কয়েকজন, ভালো সবাই, আপনার এখানে অনেক আছেন, সবাই তার ছাত্র। জিএমজ্যোতি স্যার ছিলেন, প্রফেসর উল্লিল্লা স্যার ছিলেন, মনিরুদ্দিন স্যার ছিলেন, মনির সোহেল স্যার ছিলেন, আর কয়েকজন। আমি বাইতে ভাই সবাই স্যারের এত সুন্দর পড়াইতো। আমি একদিন জিএমজ্যোতি স্যারকে বলছিলাম, তখন আমি ইন্টারনি করবে কেমন মনে নাই, স্যার আপনি তো সুন্দর পড়ে এগুলি লেখেন না কেন? আপনি যে পড়লেন আমি শুনলাম, কিন্তু ডকুমেন্টেড থাকলো না, আপনি যদি চলে যাবেন এটা তো থাকবে না, দুনিয়া থেকে তো বিদায় নেবে, থাকতে পারলো না। স্যারের জবাবটা সুন্দরকম, স্যার বলছে যে আমার বই লিখলে পড়বে কি, প্লাস আমি যে বই লিখবো বই ছাপাবেও না, বাঙালি বই কি ছাপাবে। আরেকটা হলো যে বইয়ের জন্য যে ওই সময়ের কথা বলছি, এই জামানার না, যে ইনভেস্টমেন্ট দরকার, এটা কে করবে? আমি এত টাকা দিই, বই ছাপালে লাভ হবে, পয়সা উঠবে না। স্যার তো দুঃখ করেই বলুক আর যে কারণেই বলুক, এটা কিন্তু রিয়েলিটি এক সময় ছিল। বই লেখা কঠিন ব্যাপারে, সহজ না আসলে, তো চাইলেও পারে না, কারো ইচ্ছাও নাই। কিন্তু এটা সত্য
যে বই লিখতে না লিখলে আমি যে জ্ঞান যেটা দেবো, আমি যখন ক্লাস নিতাম, আমি কিছু বই লিখছি, আমি আমার একটা সময় মনে হলো আমি পড়াচ্ছি, এই আমার সামনে যে কয়জনই পোস্ট গ্রাজুয়েশন ওইসব কয়টা ছাত্র 30-40-50, আমি যে নলেজটা দিচ্ছি এদিকে কীভাবে ধরে রাখা যায়, এই কয়জন দিল তার মধ্যে আমার নলেজটা আসলে স্প্রেড করছে না। সেই সেন্স দিয়ে কিন্তু আমি নিজে বই লেখা শুরু করি। আমার মনে হয় মার্ক যে উদ্যোগটা নিছে তার মধ্যে আমি জানি না, তার নিশ্চয়ই কাজটা, তার মধ্যে চিন্তাধারাটা অবশ্যই কাজ করছে, কিন্তু আমি বিশ্বাস করি। এবং সেটা শুরু করলো, কারণ শুরু না করলে তো কাজ হবে না, শুরুটা তো করতে হবে, ভালো হোক মন্দ হোক কাজ তো করতে হবে। কাজ করতে গেলে কিছু বলতে কি হবে, সমালোচনা হবে, উল্টাপাল্টা কথাও বলবে, কথাও শুনতে হবে, এগুলো সত্য। তারপরেও কাজ কিন্তু চালিয়ে যাবে, কাজ না করলে তো এটা আগানো যাবে না। আমি যে মার্ক যে উদ্যোগটা নিয়েছি আমি তাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং আমি মনে করি যে ভবিষ্যতে সে তার কাজগুলো কিন্তু অব্যাহত রাখবে, নিজে বেনিফিটেড হবে, স্টুডেন্টরা বেনিফিটেড হবে, ডাক্তাররা, যেহেতু ডাক্তারদের লাইনে বই তারা কিন্তু বেনিফিটেড হবে। আমি মনে করি ভবিষ্যতে তুমি চালিয়েই যাই হোক, অবশ্যই আমার দোয়া থাকবে, আশীর্বাদ থাকবে। এবং এই এর চেয়ে আরও নতুন নতুন চিন্তাধারায় নতুন নতুন বই আর তুমি লিখবে। শুধু আমাদের দেশের গণ্ডি পেরিয়ে আমি তো মনে করি ভবিষ্যতে পৃথিবীর অন্যান্য দেশের প্রতি এই বইটা যেন ছড়িয়ে পড়ে, আমি কিন্তু এটাই চাই। বেশি লম্বা না, 1 মিনিট বলি না, ধন্যবাদ জানাই মার্কসের বাপ মাকে। একটা কথা আমি বিভিন্ন সময় বলি, সবাই যে কাজ করে সবাই কিন্তু সাকসেস চায়, উত্তীর্ণ হতে চায়, ভালো যে কাজই করি, সেটা আমার পরীক্ষা হোক, চাকরি হোক, অন্য কোনো কিছু করি, ফেল কিন্তু কেউ করতে চায় না। দুটো জায়গায় যদি কেউ ফেল করে, আমরা তার চেয়ে গর্বের বস্তু বোধহয় আর কিছু হয় না। 2 জায়গায় 2জন মানুষ যদি ফেল করে, ব্যর্থ হয়, তাহলে ওই ব্যর্থতার মধ্যে তার চেয়ে বোধহয় সে সবচেয়ে বেশি আনন্দ খুঁজে পায়। তার মধ্যে 1 নম্বর আমি যেটা মনে করি, যেহেতু আমাদের সন্তান তো মা, ছেলের কাছে যদি বাপ ব্যর্থ হয়, এর চেয়ে আনন্দের বোধহয় আর কিছু থাকে বলে আমার মনে হয় না। যখন বাপ যখন দেখছে তার ছেলে তাকেও ছাড়িয়ে যাচ্ছে, এর চেয়ে আনন্দ বাপের আর কি হইল। যেমন আমি যদি মনে করি, আমি ব্যক্তিগতভাবে আমার তো সেগুলোই আমাদের মনে হয়, আমার বাপ মা পাড়াগান্ড কত বেশি ছেলে, আমি নিজেও দেখছি আমি এত এগিয়ে যাচ্ছি, তার চেয়ে গর্বের বোধহয় আর কেউ। আপনাদের এখানে অনেকের ছেলেমেয়ে আছে, আপনার ছেলেমেয়েরা যখন আপনাকে ছাড়িয়ে যাবে, এগিয়ে যাবে, আরও কিছু ভালো করবে, ভালো রেজাল্ট করবে, ভালো ডাক্তার বই লিখছে, এর চেয়ে আমাদের বোধহয় আর কিছু থাকে না। সেই জন্য আমি প্রফেসর আবুল কালাম আজাদকে অভিনন্দন জানাচ্ছি। মনে হয় তার ছেলে বাপকে ছাড়িয়ে যাবে বলে আমার মনে হচ্ছে। বই তো লেখে নাই, বাপ ছেলে তো লিখছে, বয়স তো বেশি না, ভবিষ্যতে 1টা-2টা শুরু হলো, আরো 3টে-4টে-5টা হবে। তো আবুল কালাম তো বললো যে দেখেছে তার ছেলে তো আর এর চেয়ে মানে ভালো কাজ তো আমি আর কিছু মনে করি না। একটা জায়গায় বলতেই হয়, এখানে অনেক টিচার আছেন, যখন টিচারের কাছে যখন কোনো ছাত্র যখন এগিয়ে যায়, টিচার তার কাছে নিচে করে যাচ্ছে, তার চেয়েও বোধহয় আনন্দের চেয়ে বেশি কিছু নাই। আমি যখন মনে করি যে আমার ছাত্র আমাকে ছাড়িয়ে যাচ্ছে, অনেক কিছু করে ফেলছে, আমি মনে করি একজন টিচারের চেয়ে এর চেয়ে গর্বের বোধহয় কোনো এর চেয়ে বেশি বোধহয় কোনো গর্বের কিছু নাই আমি মনে করি। সেই জন্যই সবসময় একটা কথা আমি বলি, একজন শিক্ষক, একজন বাপ মা যখন দেখে শিক্ষক তার ছাত্র, বাপ মা তার ছেলে তাকে ছাড়িয়ে যাচ্ছে, অনেক কিছু করছে, অনেক কিছু করতে পারছে, করতে যাচ্ছে, আরও করে যাবে, তার চেয়ে বোধহয় আনন্দের কেউ আর না আছে বলে আমি মনে করি না। সেই জন্যই আমি কথা এখানে আছে, ভাবি থাকলে একটু ভালো হতো। তাদের বাপ মাকে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং অবশ্যই তোর বাপ মা ছেলের জন্য তো দোয়া তো অবশ্যই থাকবে। তার সঙ্গে কিন্তু আমাদের এখানে যারা আছে, অনেক টিচার কিন্তু মার্কেট স্টুডেন্ট, আমি দেখলাম অনেক টিচারও আছেন, তাদের দোয়াও তার জন্য থাকবে। সে সবাইকে ছাড়িয়ে যাবে, আরও এগিয়ে যাক, আমরা কিন্তু এইটাই চাই আর কি। আমার মনে হয় আমি খুব লম্বা করতে বেশি কথা বলতে চাচ্ছি না। আমি আবারও আমার সবার কাছে, লেখার অভ্যাস আসলে কঠিন ব্যাপার, বই লিখতে পারলে ভালো। আমি মনে করি যে আমাদের যা জ্ঞান, অর্জিত জ্ঞান, আমি আমার মধ্যে না রেখে যদি মানুষের মাঝে এটা ছড়িয়ে দিতে পারি, তাহলে এটা আমার জন্য বড় পাওনা কিন্তু হবে। কারণ একসময় মানুষকে থাকবে না, মানুষ চলেই যাবে, মারাই যাবে, চলেই যাবে, কিন্তু রেখে যাবে ওইটাই যেটা সবকে দাঁড়িয়ে হবে। তারা ইসলাম ধর্মে যারা বিশ্বাস করেন, তারা স্বীকার করেন, তাহলে তো উন্নত অনেক কিছুই সবকে দেয়। তাহলে উন্নত আমাদের জ্ঞান, আপনার অর্জিত জ্ঞান যদি আপনি রেখে দিতে পারেন অন্য মানুষের জন্য, সেই জ্ঞান অর্জন করে যদি মানুষ উপকৃত হয়, তাহলে এটাও কিন্তু উন্নত একটা সবকে জারি। আমি মনে করি যারা পারেন, যাদের দ্বারা সম্ভব,
চেষ্টা চালিয়ে যেতে তো দোষ নাই, লিখতে তো অসুবিধা নেই। লিখলেই যে সব কিছু মানে গ্রহণযোগ্য হবে তাও না, এটাও সত্য, কিন্তু শুরু তো করতে হবে। কারণ আল্লাহ তাআলার বিধানও আছে, যদি কেউ হেঁটে যায় তাহলে দৌড়ায় আসে। এটা যদি এক কদম না যদি 2 কদম আসে, কিন্তু শুরুটা কিন্তু আপনাকেই করতে হবে। তাহলেই তো আল্লাহ তাআলা হাত তুলে দিলে না আরেকজন টেনে তুলতে পারে। কিন্তু শুরুই না করে তখন তো এটা তার দ্বারা আর কিছু হয় না। সুতরাং আমি মনে করি আমরা চেষ্টা করতে থাকি। আমাদের মধ্যে জ্ঞানী কিন্তু অনেকেই আছে, কিন্তু তার জ্ঞানটা বিতরণ করে যাওয়ার জন্য যা যা করা দরকার তাহলে যদি আমরা করি, এটা এমনকি দেশের জন্য, মানুষের জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য এটা একটা বিশাল উপকার হবে বলে আমি বিশ্বাস করি। আমি আবারও মার্ককে বলছি তুমি আরেকটু চালিয়ে যাও। আমি বিশ্বাস করি একটা সময় আমি মনে করি যে তোমার বইগুলো বাংলাদেশের গণ্ডি পেরিয়ে পৃথিবীর অনেক দেশে কিন্তু ছড়িয়ে পড়বে, এই বিশ্বাস করতে। ধন্যবাদ সবাইকে।